এক রহস্যময় ভালোবাসা। চাঁদনী ইসলাম। পর্ব 61 থেকে 62। আমরা না। কিছুদিন পর কক্সবাজার ঘুরতে যাই। ঈশান কপাল কুঁচকালো, সাথে অবাক হলো। জুথি হঠাৎ কেন যেতে চাইছে না? কিছু হয়েছে? ঈশান উঠে দাঁড়ালো, এগিয়ে গেল জুথির দিকে, কপালে হাত রেখে দেখে নিলে জ্বর ঠান্ডা লেগেছে কিনা। কি অদ্ভুত, এমন কিছুই হয়নি, তাহলে যাবে না কেন? ঈশান বেশ কিছুটা বিরক্তি নিয়ে বলল। কি হয়েছে তোমার? ওকে। জুথি বেশ স্বাভাবিকভাবে বলল। আমার পিরিয়ড হয়েছে, পেটে অনেক ব্যথা করছে, এই শরীর নিয়ে আমি কোথাও যাব না। প্লিজ বাসায় চলুন। ঈশান জুথিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার এই সময়ে পিরিয়ড মানে? জুথি আবার ও বলল, চলুন না। ঈশান আর 1 মিনিটও দাঁড়ালো না, জুথিকে নিয়ে সোজা বেরিয়ে গেল শিকদার মহল থেকে। ঈশান গাড়ি ড্রাইভিং করছে, পাশেই জুথি ঈশানের গাড়ে মাথা রেখে শুয়ে আছে, আর ভাবছে, সরি ঈশান, আপনাকে মিথ্যা কথা বলার জন্য। আমি চাইলেও আপনাকে জানাতে পারছি না ইরার প্রেগন্যান্সির খবরটা। আশা রাখছি ইরাই সবাইকে এই জানাবে। ঈশান দ্রুত গাড়ি চালাচ্ছে, যে করেই হোক তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। গাড়ির মাঝে এসি, তারপর ও ঈশান ঘামছে, তাকে দেখে বোঝা যাচ্ছে সে ঠিক কতটা চিন্তিত জুথিকে নিয়ে। জুথি ঈশানের হাতের উপর হাত রেখে বলল, বাড়িতে আমার মেডিসিন আছে, বাসায় চলুন। ঈশান মানতে রাজি নয়, জুথিকে নিয়ে ডক্টর দেখিয়ে তারপর বাড়ি যাবে। এখন জুথি সেইটার ভয় পাচ্ছে, ডক্টরের কাছে যাওয়া যাবে না কোনোভাবে, বরং বাড়ি যেতে হবে। জুথি ঈশানকে উদ্দেশ্য করে বলল, আমাকে অনেক ভালোবাসেন তাই না? জুথির হঠাৎ এমন প্রশ্নে ঈশান তাকালো জুথির দিকে। ঈশানের উড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জুথি। ঈশান এক হাতে গাড়ি ড্রাইভিং করছে, তো অন্য হাতে জুথির কপাল নিজের কাছে টেনে এনে শব্দ করে একটা চুমু খেয়ে তারপর বলে, শুধু ভালোবাসি বললেও কম হয়ে যাবে। জানেন? কি জানবো? জানাও আমাকে। আম্মু কল করেছিল। কেন? আমাদেরকে যেতে বলেছেন, সবাই চাইছে আমি যেন আপনাকে নিয়ে আমাদের বাসায় যাই। ওকে। ঈশানের অল্প ওর, সে যেতে চাই না একদম, কিন্তু যেতে তো তাকে হবেই বউয়ের মন রাখতে। সবকিছু ছেড়ে সে আমার কাছে এসেছে। একে কষ্ট দিলে স্বয়ং আল্লাহ পাক আমার উপর নারাজ হবেন। এতগুলা পাসপোর্ট কার? আদিল বারবার শুকনো ডোক গিলছে, কি বলবে এখন এত দ্রুত যদি এরা ধরে ফেলে মিথ্যাটা। আদিল শক্ত হাতে মাথা চুলকালো, বারবার ডোক গিলছে, থতমত খেয়ে যাচ্ছে। আদিল দ্রুত ইরার হাত থেকে পাসপোর্ট নিজের কাছে নিয়ে নিল। পাসপোর্ট খুলেই তো নাম দেখে ফেলবে, তখন আরেক ঝামেলা। আদিল পাসপোর্ট হাতে নিয়ে বলল, আসলে মানে? এত মানে করছেন কেন? পাসপোর্ট 4 টাকার। নিশ্চয় আপনার নয় তাই না? আমার সঠিক ওরটাই চাই। মিথ্যা বললে এখানেই কেটে রেখে দিব। বউয়ের ছোট খাটো হুমকির মুখে পড়ে আছেন স্বয়ং এমপি আদিল শিকদার, এইটা কি মানা যায়? আদিল শুকনো ডোক গিলল, এরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে এই পাসপোর্টগুলা আমার কিছু ছাত্রলীগের, যাদেরকে রাজনৈতিক কিছু কাজে দেশের বাইরে পাঠানো হবে। ওকে। বাট আপনি কাঁপতেছেন কেন? আর ওকে? আদিলের মনে হলো হয়তো ইরা কথাটা বিশ্বাস করতে বাধ্য, এমন অবুঝের মতন কথা বললে যে কেউ বিশ্বাস করবে। আদিল ইরার কাছে আরেকটু বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আগ বাড়িয়ে বলল, তুমি আজকাল আমাকে একদম বিশ্বাস করো না। আর ভালোবাসার কথাটা নাই বা বলি। ইরা কি তবে শুধু সন্দেহ করছে নিজের স্বামীকে কোনো কারণ ছাড়াই? যেহেতু আদিল একজন এমপি, তার কাছে একটা পাসপোর্ট থাকাটাও দোষের নয়। এত কিছুর পরেও ইরার মনে আদিলকে ঘিরে সন্দেহটা রয়ে যায়। সে মিথ্যা হেসে আদিলকে মানানোর জন্য বলল, ভালোবাসা প্রকাশ করতে নেই, তাহলে সস্তা হয়ে যায়। আর যদি বলেন বিশ্বাস এবং সন্দেহের কথা, তাহলে আমি বলবো, যেখানে ভালোবাসা থাকে সেখানে সন্দেহ থাকাটা মন্দ নয়। ইরা ইলিয়ে বিলিয়ে যে আদিলকে ভালোবাসে সেইটা বোঝালো, তবে সোজাভাবে প্রকাশ করল না। স্বামীকে ভালোবাসা অপরাধ নয়, এবং প্রকাশ করাতেও। এই নারীর মাঝে কেন এত জিদ, রাগ, অভিমান? আস্তে পিস্তে ভালোবাসলে কি হয়? কম পড়ে যায়। কিপটা মহিলা। আদিল কপাল কুঁচকে বলল, আই লাভ ইউ আমার জাহান্নামী বউ। ইরার মুখটা মুহূর্তেই ফেকাসে হয়ে গেল। কি বাজে নামে ডাকে, জান বাবু শোনা বলেই তো ডাকা যায়, তাকে কিনা সোজা পরকালের জাহান্নামে পাঠিয়ে দিল। ইরা ও কম কিসের পাল্টা ওর দিয়ে বলল, লাভ ইউ টু বেহা ইডিয়ট, স্টুপিড, অসভ্য, বাজে, বেয়াদব স্বামী। আদিল কপাল কুচকালো না শুধু, রাগে ফুলে উঠল, দাঁতের দাঁত পিছে রিড়ি করে বলে উঠল, এই মহিলা, আমি তোমাকে শুধু জাহান্নামী বলেছিলাম, আর তুমি আমাকে এতগুলা বকা দিলা। আদিল ছুটে আসে ইরাকে ধরতে, মুহূর্তে দরেও ফেলে ইরাকে। হাতের বাহু চেপে নিজের কাছে টেনে হাত দ্বারা চুলগুলোকে সরিয়ে শক্ত দাঁতের কামড় বসায় গাড়ে। মুহূর্তেই ইরা আউচ বলে ব্যথায় চেঁচিয়ে উঠল। ইরা খামচে ধরল আদিলের গার মুখ। মনে হচ্ছে ছোট খাটো একটা মারামারি লেগে গেছে রুমে।
আদিল মুহূর্তেই ছেড়ে দিল ইরাকে, সাথে ইরাও। হাত দিয়ে কামড় বসানোর জায়গায় হাত বুলাতে শুরু করলো। বেশ অনেকখানি ব্যথা পেয়েছে, চোখ মুখ লাল করে ফেলেছে। ছলো ছলো নয়নে তাকিয়ে আছে আদিল এর দিকে। এখন ইরার পালা আদিলকে অ্যাটাক করার। কিন্তু ইরা সেইটা করল না, বরং আদিল দিকে আরেকবার তাকিয়ে ছোড়ো ছোড়ো করে কেঁদে দিল। ইরাকে এমন ন্যাকা করে কাঁদতে দেখে আদিলের বেশ হাসি পেল। কিন্তু এই অসময়ে একদম হাসা যাবে না। তাই আদিল এগিয়ে গেল ইরার দিকে, যেখানে কামড় বসিয়েছিল সেইখানে আলতো চুমু এঁকে দিয়ে বলল, তুমিও চাইলে একটা দিতে পারো, আমি কিছু মনে করব না। আদিলের বলাও শেষ, ইরার কামড় বসানো শেষ ঠিক বুক বরাবর। মুহূর্তেই আদিল ইরার মতন শব্দ করে উঠল। ইরাও বেশি সময় নিল না, অল্প কামড় বসিয়ে দিয়ে সরিয়ে নিল। তারপর আদিল থেকে কিছুটা দূরে সরে শব্দ করে হেসে উঠল। সেম বাট ডিফারেন্ট। আদিল বুকে হাত চেপে রেখেছে, ব্যথা করছে। ইরা আর দাঁড়ালো না, দ্রুত রুম পরিবর্তন করল। আর এদিকে আদিল অফিসে যাওয়ার জন্য প্রপার ভাবে রেডি হয়ে নিল। ইরা কিচেনে গিয়ে মাইমুনা শিকদারের পাশে দাঁড়ালো। মাইমুনা শিকদার কিছু একটা করছিলেন রান্নাঘরে। ইরাকে দেখে দ্রুত অন্য কাজে মনোযোগ দিলেন। ইরা লক্ষ্য করলেও তা জিজ্ঞেস করে না, বরং ঘুরিয়ে প্রশ্ন করল, ছোট আম্মু, আপনি কি এখনো প্রিয়াস ভাইয়াকে মিস করেন? মাইমুনা শিকদার সবজি কাটছিলেন। ইরার কথায় হঠাৎ করে হাত থেকে চুরিটা নিচে পড়ে যায়। থমথমে মুখ নিয়ে ইরার দিকে তাকান। মাইমুনা শিকদার কিছু একটা লুকাতে চাইছেন, কিন্তু কি সেইটা ইরা বুঝতে পারছে না। মাইমুনা শিকদার কিছু একটা ভাবছিলেন, কিন্তু কি ইরা শব্দ করে আবারও ডাকল। মাইমুনা শিকদার কিছুটা তটস্থ হয়ে বললেন, এই প্রশ্ন করছো কেন হঠাৎ? কিছু হয়েছে? মাইমুনা শিকদার নিজের অজানা ভাবনাগুলোকে প্রকাশ করলেন না, বরং কেন কিছু জানেন না সে রকম মুখ নিয়ে ইরাকে ওর করলেন। ইরা ও শান্ত মেয়ের মতন শুনে নিল সব কথা। তারপর বেরিয়ে গেল কিচেন থেকে। বেরতেই আদিলের সাথে দেখা। আদিল এগিয়ে আসলো ইরার দিকে, আশেপাশে কেউ আছে কিনা ভালোভাবে দেখে নিল। এরপর শক্ত হাতে ইরাকে নিজের কাছে টেনে নিল। ইরার কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, বড্ড ভালোবাসি বউ। ইরা মুচকি হেসে তাকালো আদিলের দিকে। আদিল একবার হাত ঘড়িতে সময়টা দেখে নিল, এরপর ইরাকে বাই বলে নিজের কাজে চলে গেল। আদিল গাড়ি ড্রাইভিং করছে। কিছু দূর যাওয়ার পর কল করলো প্রিয়াসের নাম্বারে। এদিকে প্রিয়াস, রুমান, রনি সবাই ইচ্ছা মতন লাল পানি সেবন করে পড়ে আছে গুপ্ত ঘরে। এখন হাতে গুনা 10-12টা ছেলে আছে। আর সেই রিয়া নামের মেয়েটা, যার উপরে ছেলেরা এখনো নিজেদের চাহিদা পূরণ করছে। মেয়েটা এখন ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারে না, কথাটাও বলে না, শুধু চিৎকার চেঁচামেচি করে। হয়তো আর কিছু সময় পর সেইটাও করবে না, কারণ মেয়েটিকে আজকে মেরে ফেলে দেয়া হবে। প্রিয়াস নেশায় ডুবে আছে, নেশালো কণ্ঠস্বর সাথে ভীষণ ঘুমিয়ে আছে। অপর পাশ থেকে আদিলের রাগান্বিত ধারালো কণ্ঠস্বর ভেসে আসছে, টাকা জমা হয়েছে, রাতে তোদের পাসপোর্ট দিয়ে দিব। প্রিপারেশন নে দেশ ছাড়ার। তুই কখন আসবি? 7টার পর। ওকে। প্রিয়াস সবাইকে উদ্দেশ্য করে বলল, কাল যখন দেশ ছাড়তেই হবে, আজ না হয় একটু মাস্তি করা যাক। এই মেয়ে বৃষ্টি, মেয়েটি ভয়ে ভরকে আছে এখনো। তাছাড়া তাকে বাসা থেকে চলে যেতে বলেছে, ঘুম চলে যাবে তার জন্য ব্যাগ পোত গুজিয়ে রাখছে। এর মাঝে ইরা এসেছে। বৃষ্টি কাপা কাপা গলায় বলল, জি ম্যাডাম। ইরা এগিয়ে আসলো বৃষ্টির দিকে, দুই হাতে ধরে বেশ স্বাভাবিকভাবে বলল, মিথ্যা বলবা না, যদি বলো আমি তোমাকে সোজা পুলিশের কাছে দিয়ে আসব। আর তুমি এই কথাকে থ্রেট ভাববা না, আমি সত্যি বলছি। বৃষ্টি ইরার দিকে ভয়ে ভয়ে তাকালো। আদিল সে তো স্পষ্ট বাতি সরাসরি বাসা থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছিল। সেটাই তো ভালো ছিল। আর এদিকে ওনার ওয়াইফ শান্ত মস্তিষ্কের খেলোয়াড়, কথার দ্বারাই সবকিছু বুঝিয়ে নিতে সক্ষম। বৃষ্টি কাপা কাপা গলা নিয়ে বলল, আচ্ছা ম্যাডাম। প্রিয়াস রনির দিকে 2 ব্যান্ডেল টাকা এগিয়ে দিয়ে বলল, তোর বউকে দিবি, আর আজকের রাতের খাবারটা ওকে দিয়ে বানিয়ে এই গুপ্ত ঘরে নিয়ে আসবি। রনি কিছুটা বিরক্ত হলো, তার বউকে কেন আনতে হবে এই ঘরে? রনি ঘুর আপই জানিয়ে বলল, তোর টাকা তোর কাছেই রাখো, আমার বউ এখানে কখনোই আসবে না। প্রিয়াসের ছলা কলা আরো বেশি বিকৃত। রনির থেকে 10 গুণ এগিয়ে থাকে তার পরিকল্পনা। মাথায় মধ্যে যতটুকু বুদ্ধি আছে, সবই শয়তানি বুদ্ধি। প্রিয়াস রনিকে বোঝানোর জন্য বলল, মানে, তুই কি আমাদেরকে বিশ্বাস করিস না? রনি শব্দ করে হেসে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, তোদের বিশ্বাস করার থেকে ইবলিশকে বিশ্বাস করা মন। তোরা এক একটা আস্ত হারামজাদা। প্রিয়াস শয়তানি হাসি হাসল, আর বলল, যা বাদ দে এসব, তোর বউকে বলবি আমাদের জন্য তার হাতের স্পেশাল বিরিয়ানিটা করে আনতে। আর হ্যাঁ, 7টার আগেই আসতে বলবি, আজকে আমাদের সাথে আদিল ও মাস্তি করবে। অসম্ভব, আদিল তোদের মতন লাফাঙ্গা নয়। এই সব ছোট খাটো মাস্তি সে করে না। ওরে বোঝানোর দায়িত্ব আমার, তুই বাসায় যা।
প্রিয়াস রনিকে উঠিয়ে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। কালকে তারা যেহেতু বাংলাদেশ ছাড়বে সেহেতু একটু মাস্তি করাই যাক। রুমান এখন আরামে সিগারেট টানলেও তার মাথায় হাজারটা শয়তানি চিন্তা ভাবনারা ঘুরপাক খাচ্ছে। রুমান প্রিয়াসকে উদ্দেশ্য করে বলল, রনির বউকে টানার কি খুব বেশি প্রয়োজন ছিল? উদ্দেশ্য কি তোর বলতো? প্রিয়াস ঠোঁটে ঠোঁট কামড়ে খিলখিল করে অপ্র হাসিতে মেতে উঠে বলল, ওর বউ বেরি হপস, আমি দেখেছি আজকের রাতটা না হয় আমরা ওর সামনে ওর বউরে। রুমান হুশ করে প্রিয়াসকে উদ্দেশ্য করে বলল, এইটা কিন্তু বেইমানি, এইটা করা আমাদের ঠিক হবে না। প্রিয়াস বিরক্তি না সূচক মাথা নেড়ে বলল, সেট আপ, আমি যা চাইছি তাই হবে। রাতের জন্য প্রস্তুতি নাও, মাস্তি হবে মাস্তি। হ্যালো। বৃষ্টি ভয়ে তটস্থ হয়ে আছে, এর মাঝে আবার কলটাও বেজে উঠছে বারবার। বৃষ্টি শুকনো ডোক দিলে ভয়ে ভয়ে কলটা রিসিভ করল। এই অসময়ে কল দিছ কেন? অপর পাশ থেকে রনি চোয়াল শক্ত করে বলল, বাড়ি আই। আমি এখন বাড়ি টাড়ি যাবো না, এইখানে সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? খা। নির্ছাওয়াল কার চেনু দিছস আমারে, সোজা বাস দিয়া দিতেছে। এই বেডি স্বামী হয় তোর, মুখে লাগাম দিয়া কথা কো। তোর মতন স্বামীর মাই রে বাপ। ফোন দিছস কেন শোয়ার লাগা? চুপ কর্মা। গি। আমি আসলে তোর খবর আছে। তোর এই সব সহ আমার কথায় এখন আর আমি ভয় পাই না। ফোন রাখো। রনি ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল। এখন রাগ দেখানোর সময় নয়, 2 লাখ টাকার ব্যাপার, মায়ে বিরিয়ানি রান্না করবে, এখন ঝামেলা করার সময় নয়। ওরে বুঝিয়ে বাড়িতে আনতে হইব। রনির রাগ কমিয়ে ভালোবাসা বাড়িয়ে বলল, তোরে মেলা মিস করতাছি, বাড়ি তো আয়। হঠাৎ স্বামীর গলার স্বর খাদে নেমে গেছে দেখে বৃষ্টি ও কথা বাড়ালো না, বরং সম্মতি প্রকাশ করে বলল, আইতাছি। বৃষ্টির সাথে সাথে ব্যাগ পোত গুজিয়ে নিল, টেবিলের উপর রাখা ছোট একটা বোতলের শিশি হাতে তুলে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে মাইমুনা শিকদার বেশ কৌতূহল নিয়ে ইরাকে রুমে যেতে দেখলেন। তারপর তিনি ছুটে গেলেন বৃষ্টির দিকে। বৃষ্টি ও রুম থেকে বের হয়ে গেছে। মাইমুনা শিকদার বৃষ্টিকে উদ্দেশ্য করে বললেন, বৌমা কিছু জিজ্ঞেস করছিল তোমারে। বৃষ্টি আর কারোর সন্দেহের কারণ হতে চাইল না, তাই খুব স্বাভাবিকভাবে বলল, ছোট ম্যাডাম তো আমাকে কিছু জিগায় নাই, বরং আমারে কিছু টাকা দিলেন বাড়ি যাওয়া লাগা। মিথ্যা বলছিস না তো? না ম্যাডাম, একদম হাসা কইতাছি। আচ্ছা যা তুই। বৃষ্টি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্য। আশরাফ শিকদার বসে বসে কফি খাচ্ছেন এবং ফোনে কথা বলছেন, কিছুটা শোনা যাচ্ছে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে। ইরা সোজা উপরে নিজের রুমে চলে গিয়েছে, তারপর কিছু টাকা নিয়ে আবারও বের হলো রুমে থেকে। আশরাফ শিকদার ইরাকে তথাগতি বের হতে দেখে জিজ্ঞেস করলেন, আম্মু কোথায় যাচ্ছ? ইরা আশরাফ শিকদারকে খেয়াল করেনি, পেছনে ডাকের শব্দ কানে ভেসে আসতেই পেছনে তাকায়, এরপর খুব স্বাভাবিকভাবে ওর করল, আমি একটু নিচে যাচ্ছি রিফাত ভাইয়াকে খাবারটা দেওয়ার জন্য। ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই, ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছে, তোমাকে যেকোনো সময় অ্যাটাক করতে পারে। ইরার ইচ্ছে করল না বড়দের মুখের উপর বেয়াদবের মতন মোড় দিতে, তাও ইরা নিজেকে কিছুটা শান্ত রেখে বলল, আব্বু আপনি চিন্তা করবেন না, রিফাত ভাইয়া আর যাই করুক অ্যাটাক করবে না। আমি আসবো তোমার সাথে। ইরা মনে মনে কিছু একটা ভেবে এরপর বলল, না আব্বু, আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। ইরা আর কথা বাড়ালো না, কিচেন থেকে খাবার নিয়ে হাঁটা শুরু করলো কবরস্থানে যাওয়ার জন্য। ইরা মাথায় কাপড় টেনে এগিয়ে গেল বাইরের দিকে। বাইরে আসতেই দেখল মতি মিয়া গাছে পানি দিচ্ছে। ইরা এগিয়ে গেল মতি মিয়ার দিকে, এরপর হাতের টাকাটা মতি মিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, সালফিউরিক অ্যাসিড, বিলেট একটা ছুরি নিয়ে আসুন তাড়াতাড়ি। মতি মিয়া ভয়ে ভয়ে তাকালো বারবার ইরার দিকে, তিনি বেশ ভয়ে পেয়ে যাচ্ছেন। একজন নারী হয়ে এইগুলা দিয়ে কি করবে? মতি মিয়াকে এক নজরে তাকিয়ে থাকতে দেখে ইরা মৃদু হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আপনি যান নিয়ে আসুন। ইরা মতি মিয়াকে রেখে চলে আসে সামনের দিকে, যেখানে কলি এবং রিমঝিম এর কবর দেয়া হয়েছিল। রিফাত কলির কবরের উপর শুয়ে আছে। ইরাকে খাবার হাতে দেখে ছুটতে ছুটতে চলে আসে খাবার নিতে, দেখে মনে হচ্ছে অনেকটাই ক্ষুধার্ত। রিফাত ইরার হাত থেকে খাবার কেড়ে নিয়ে আবার ছুটে যায় কবরের পাশে। কলির কবরের পাশ ঘেঁষে বসে পড়ল মাটিতে, এরপর খাবার খেতে বসে পড়ল। বেশ মনোযোগ এবং তৃপ্তি সহকারে খাবার খেতে শুরু করল। ইরা বেশ দূরে দাঁড়িয়ে দেখল বিষয়টা। কিছু সময় নীরবে চোখের পানি ঝরালো, এক হাতের ডগা দিয়ে চোখ মুছে এগিয়ে গেল রিমঝিমের কবরের দিকে। মেয়েদের কবর ঘেঁষে বা কবরের কাছাকাছি থাকা উচিত নয়, তাই ইরা বেশ অনেকটাই সরে দূরে দাঁড়ালো। আশেপাশে আদিবকে দেখা যাচ্ছে না। এইখানে আসলে সবার আগে রিফাতের দিকে নজর যায়, এরপর আদিব। ইরা কিছুটা সময় নিয়ে কবরটিকে ভালোভাবে দেখে নিল। মনের অজান্তেই কিছু কথা বারবার বেরিয়ে আসছে,
খুব ইচ্ছে করছে চেঁচিয়ে বলতে, কিন্তু তা আর সম্ভব নয়। কলির মৃত্যুটা স্বাভাবিক হলেও রিমঝিমের মৃত্যুটা অস্বাভাবিক। কতটা যন্ত্রণা, কষ্ট, হাহাকার নিয়ে মেয়েটা এই পৃথিবীর মায়া ত্যাগ করছে। ভাবলেই শরীরের প্রতিটি শিরা উপশিরা তাণ্ডব নৃত্য চলতে থাকে। ভাবনারাও এসে বলে, কেন ভাবছিস এসব? ইরা চোখ বন্ধ করতেই ভেসে আসে রিমঝিমের কোমল উজ্জ্বল মুখখানা। কি মায়াবী সেই চাহনি, হাসি ঠোঁটের এক কোণে লেগেই থাকত। আর সেই মেয়েটাকেও কিনা নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ইরা শুকনো ডোক গিলল এবং ওয়াদা করল, যারা তোমাকে নির্মম ভাবে হত্যা করছে আমি তাদেরকে ছাড়ব না, 3 গুণ কষ্ট দিয়ে মারব তাদের। তাদের মৃত্যু এতটাই যন্ত্রণা হবে যে মরার আগেই চাইবে বারবার মরে যেতে। তাদের এমন মৃত্যু দিব যে মৃত্যু ও ভয় পাবে। যারা তোমাকে এবং আমার নিষ্পাপ বোনকে নির্মম ভাবে হত্যা করছে আমি তাদের কাউকেই ছাড়ব না। তাদের অবস্থা করুণ থেকেও করুণ করব। এই আমি তোমাকে ওয়াদা করে গেলাম। ইরা এক হাতে চোখের পানি মুছে দৌড়ে চলে গেল রুমের দিকে। অন্যদিকে রিফাত অপলক ভাবে তাকিয়ে দেখল ইরার যাওয়া প্রাণে। রিফাত মুচকি হেসে প্লেটটাকে কবরের পাশে রেখে আবারও কলির কবর জড়িয়ে শুয়ে পড়ল। আর বলল, তোমার ঘুম কি শেষ হয় না? আমি যাব তোমার কাছে, আমাকে নিয়ে যাও। আশরাফ শিকদার কিছুটা রাগী গলায় আদিবকে উদ্দেশ্য করে বললেন, কালকে তোমাকে বলেছিলাম আসার সময় আমার ঘুমের ঔষধ নিয়ে আসো নাই কেন? আদিব শুধু বিরক্ত না, ভীষণ রেগে গেল। সকালের বিষয় নিয়ে এখনো মাথা ঠিক নেই তার মধ্যে, আবার আশরাফ শিকদার কি বলছে আবুল তাবুল। আদিব রাগ চেপে শান্ত গলায় বলল, ড্যাড আমি কালকে ওষুধ নিয়ে গিয়েছিলাম, পুরো এক ফাইল চেক করো। আশরাফ শিকদার চেতে গেলেন, তোমার কি মনে হয় আমি কানা চোখে দেখি না? আরে ড্যাড ভুল বুঝতেছ, আমি ওষুধ দিয়ে আসছি, তোমাকে হয়তো তোমার মনে পড়ছে না। আশরাফ শিকদার মেজাজ যাচিয়ে উঠলেন, তুমি গাধা পেয়েছ আমাকে, যা বলবা তাই মানতে হবে। আমি তোমার মতন মন ভোলা না। হয়তো আদিবের মাথা সত্যি ঠিক নেই, হয়তো সব তারই ভুল। সে ভুল করে হয়তো ওষুধ বাসায় নেইনি, আর ড্যাড কেউ দেয়নি। সবকিছুই কাল্পনিক ছিল, মাথা ঠিক না থাকার কারণে এসব হয়েছে। আদিব কিছু সময় চুপ থেকে এরপর বলল, সরি ড্যাড, হয়তো আমি ওষুধটা বাসায় নেইনি, ভুল গিয়েছিলাম, মিস্টেক ড্যাড, আই অ্যাম সরি। আদিব বাকি কথা শেষ করার আগেই ফোনটা কেটে দিল। মাথার চুলগুলোকে শক্ত করে টেনে ধরল, দাঁতের দাঁত পিষে নিজের রাগকে কন্ট্রোল করল। হয়তো কেউ এই সময় মাথার চুল টানাটানি করতে দেখলে পাগল ভেবে বসবে। তখন হসপিটাল এবং ডক্টরের বদনাম, সেই সাথে ক্যারিয়ারটাও নষ্ট। কেন এমন হচ্ছে উল্টাপাল্টা? কবে সবকিছু ঠিক হবে? কোথায় চলে গেলে তুমি? আমার সাজানো জীবনটাকে অগোছালো করে। তোমরা মেয়েরা সত্যি বড্ড বেইমান। নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝো না। তুমি তো ঠিকই ভালো আছো, শান্তির ঘুম ঘুমাচ্ছ। আর এদিকে আমাকে দেখো, তোমার বিরহে পাগল প্রায় আর অবস্থা। এখন শুধু অপেক্ষার পালা সভ্য সমাজের পাগল নামে উপাধি নেয়া। আশরাফ শিকদারের কথোপকথন ইরা মনোযোগ সহকারে শুনল, সেই সাথে মুচকি এক হাসি টেনে চলে গেল নিজের রুমে। ইরা রুমের বেকনিতে দাঁড়িয়ে আরেক বার নজর ঘুরালো কবরস্থানে। রিফাতকে দেখল বেশ ভালো করে, আর ভাবল, সব পুরুষ বেঈমান হয় না, কিছু পুরুষ সত্যিকারের ভালোবাসে। রূপবতী হয়ে কি হলো, সেই তো ভাগ্যবতীর কাছে হেরে গেলাম। আমাদের একটা সংসার হলো, তবে তা সাজানো হলো না। বুকের বাম পাশটা কেমন যেন ছটপট করছে, মনে হচ্ছে এই বুঝি সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনাকে অনেক কিছু বলতে গিয়েও আজ আমি থেমে যাচ্ছি বারবার। কেন এলেন আমার জীবনে অভিশাপ হয়ে? কেন ক্ষমা করতে পারলাম না আপনাকে? পাপী হয়ে কেন এলেন আমার জীবনে? আপনার মতন পাপীর সাথে চলতে চলতে আমি আজ বড্ড পাপী হয়ে গিয়েছি। ইরা বলতে বলতে ধপাস করে ফ্লোরে বসে পড়ল। আর সহ্য হচ্ছে না, আপনাকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বড্ড ভালোবাসো তামা আপনাকে। ইরা ফোনটা হাতে তুলে নিল, সেভ করা শিকদার সাহেব নাম্বারে কল করল। একবার রিং হওয়ার সাথে সাথে আদিল কল রিসিভ করল। ইরা কখনো আদিলকে কল করে না, আজ করেছে, তাহলে হয়তো কারণ আছে। আদিল মিটিংয়ে ছিল। ইরার ফোন আসার সাথে সাথে এক্সকিউজ মি বলে বেরিয়ে আসে। অপর পাশ থেকে আদিল ইরাকে ডাকতেই ইরা বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, কখন বাসায় আসবেন? ইরা হঠাৎ কল করে বাসায় আসার কথা কেন বলছে। যাক হোক, আদিল ভালোভাবে সময়টা দেখে নিল, প্রায় বিকেল 5টার কাছাকাছি। রাত 7টা বাজলে যেতে হবে ব্ল্যাকরোজ বাড়িতে সবার পাসপোর্ট দিতে, আসতে আসতে 10টা তো বাজবেই। আদিলকে কিছু একটা ভাবতে দেখে ইরা বলল, কিছু বলছেন না যে? কেন মিস করছো? না, আসবো 10টার দিকে। ইরা সময়টা জানার সাথে সাথে কলটা কেটে দিল। এরপর কল করলো জুথির নাম্বারে। জুথি বিকেলের এই সময়ে বাড়ির সবার জন্য হালকা নাস্তা রেডি করছিল।
ফোন বাজতেই ছুটে আসে, ফোন হাতে নিতেই দেখে ইরা কল করেছে। এই অসময়ে জ্যোতি বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, ঠিক আছিস তুই? হুম, আমি ঠিক আছি। একটা কথা রাখবি প্লিজ। হুম, অবশ্যই। বল কি হয়েছে? আমি যদি আর না ফিরি তাহলে আমার বাবা মাকে দেখে রাখবি, প্রমিত কর। কি হয়েছে তোর? কিছু হয়নি, আমি ঠিক আছি, তুই বল। হুম, দেখে রাখবো, কিন্তু তুই কোথায় যাবি? আমি আছি, এখন রাখি। ইরা ফোন রাখার জন্য কল কাটতে যাবে তখন আবার ও বলল, প্লিজ আমার বাবা মাকে দেখে রাখিস। ওকে, কিন্তু তুই? তোর মতন একটা বেস্ট ফ্রেন্ড জীবনে থাকা ভাগ্যের ব্যাপার। আমি সব সময় লাকি, লাভ ইউ সো মাচ। সারা জীবন তোকে মনে রাখবো, আল্লাহ হাফেজ। ইরা দ্রুত ফোন কেটে দিল, আর কিছু সেকেন্ড কথা বললে নিজের চোখের পানিকে হয়তো ধরে রাখতে পারবে না। 7টার দিকে বৃষ্টি স্পেশাল ভাবে বিরিয়ানি রান্না করে হাজির হয়েছে গুপ্তঘরে। গায়ে জড়ানো ফালফেলে পাতা কালো রঙের শাড়ি এতটাই পাতলা যে তা ছেদ করে কোমর বদ্ধ গোপনীয় জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে, যাকে বলে ব্যাটারদের দৃষ্টি আকর্ষণ করা। এই শাড়িটা প্রিয়াস অনলাইন থেকে অর্ডার করে রনিকে দিয়েছিল, সেই সাথে তার বউকে পরে আসতে বলেছে। প্রথমে রনি বুঝতে পারেনি শাড়িটি এত পাতলা, তাহলে হয়তো বউকে পরতে দিত না। দেখার পর ও যখন বারণ করে তখন বৃষ্টি শাড়ি পাল্টাতে নাকুচ। সেই কারণে আসার সময় রনি কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল যা ঠোঁটের এক পাশে কেটে গেছে। বৃষ্টি লিপস্টিক দিয়ে তা পরিপূর্ণ করে নিয়ে এসেছে। হালকা হওয়ায় চুলগুলো কেমন হেলে দুলে নড়ছে, কোমরের একবার এই পাশে দুল খাচ্ছে তো আবার আরেক পাশে। বৃষ্টি গুপ্তঘরে দাঁড়ানোর সাথে সাথে প্রিয়াস উঠে আসে বৃষ্টির কাছাকাছি। প্রিয়াস এক হাতে বৃষ্টির কোমর আঁকড়ে ধরলে মুহূর্তেই বৃষ্টি বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। রনি দেখার সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দেয় প্রিয়াসকে। রনির ধাক্কায় প্রিয়াস খপাস করে মাটিতে পড়ে যায়, সাথে সাথে লুমান গিয়ে তুলে ওঠায় প্রিয়াসকে। লুমান তোলার সাথে সাথে দাঁত খিচে কয়েকটা বকা দিয়ে নিল প্রিয়াসকে। এই শালা সব সময় শুরুটাই নষ্ট করে দেয়। মন ডাই চাই এই ডারে জানে মাইরা দেয়। প্রিয়াস শক্ত হাতে নিজেকে সামলানোর চেষ্টা করল। তার মনে হচ্ছে তার সামনে মধু, অথচ সে আহরণ করতে পারছে না। প্রিয়াস আর বিষয়ে তাকে জটিল করল না, বরং দাঁত চেপে হাসল বেহারা মতন আর ভাবল, তখন বুঝবি যখন তোর সামনে তোর বউরেও অঙ্গ করেছ। খানকির ছেলে তোর জান, আমি রাতেই কবচ কর্ম, আর তোর বউরে নিয়ে আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিমু। বৃষ্টি নিজের স্বামীকে কোনো রকম সামলে খাবার গুলা টেবিলে উপর রাখলো, আর খেয়াল করলো আশেপাশে বেশ অনেকগুলা নামি দামি মদের বোতল। বৃষ্টি সবকিছু এড়িয়ে গেল, বিরিয়ানির সুবাসে পুরো রুম জুড়ে মম করছে। প্রিয়াস ফোন বের করে কল করলো আদিলকে, আজ সবাই মিলে এই রুমে মাস্তি করবে, মাস্তি। সেই সাথে স্পেশাল বোনাস হিসাবে থাকবে বন্ধুর বউ। প্রিয়াস কল করতেই আদিল কল রিসিভ করলো। প্রিয়াস জিজ্ঞেস করলো, কোথায় এখন? আসতেছি, রাস্তায় অনেক ট্রাফিক, আধ ঘন্টা লাগবে। আর ওকে, সোজা গুপ্তঘরে আসবি। ওইখানে কেন? পার্টি আছে। প্রিয়াস কলটা কেটে দিল। আদিল দাঁত খিচে শব্দ করে একটা বকা দিল প্রিয়াসকে। আজকেই লাস্টের পর থেকে এদের মুখও দেখতে হবে না। সবকিছু বাদ দিয়ে সুন্দর একটা সংসার সাজাবো, যেখানে আমার বাচ্চা, আমার পরিবার সবাই থাকবে। এই সব থেকে বেরোতে চাই আমি। তার একমাত্র সলিউশন তুমি। ইরা, আশরাফ শিকদার, অহনা শিকদার, মাইমুনা শিকদার, আদিস শিকদার, এরা সবাই একসাথে রাতের খাবার খাচ্ছেন। আশরাফ শিকদার খাবার টেবিলে আদিলকে দেখতে পেলেন না, তাই ইরাকে জিজ্ঞেস করলেন, আদিল এখনো বাসায় ফিরেনি? না আব্বু, আজকে ফিরতে লেট হবে। আশরাফ শিকদার আর কথা বাড়ালেন না, বরং খাওয়ার দিকে মনোযোগ দিলেন। সেই সাথে সবাই খাওয়া শেষ করে ইরা বিশেষ করে অহনা শিকদারকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি কখনো কি আপনাদের সাথে খারাপ আচরণ বা অসম্মান করেছি? হঠাৎ ইরার এমন প্রশ্নে সবাই তাকালো ইরার দিকে। এসব কেন বলছে হঠাৎ? কিছু হয়েছে? অহনা শিকদার উঠে দাঁড়ালেন, ইরার মাথায় মমতার হাত রেখে বললেন, না মা, এমনটা কখনো হয়নি। কিছু হয়েছে তোমার? না, একটা রিকোয়েস্ট করব আম্মু। হুম করো। আমাকে একবার জড়িয়ে ধরবেন প্লিজ। এমন করে বলছো কেন? অহনা শিকদার ইরাকে জড়িয়ে ধরে বললেন, আমরা আছি তোমার পাশে সবসময়, কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। হুম। ইরা কান্না মাখা মুখ নিয়ে ছুটে চলে গেল রুমের দিকে। অহনা শিকদার আশরাফ শিকদারকে রাতের সমস্ত মেডিসিন খাইয়ে তারপর রুমে চলে গেলেন। রাত যত গভীর হচ্ছে ততই বুকের ভেতরে রাখা তীব্র যন্ত্রণা বেরিয়ে আসতে চাইছে, দম বন্ধ হয়ে আসছে, শান্তির ছিটে ফোটাও নেই, মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে কিছু প্রতিশোধ। সব যন্ত্রণার অবসান ঘটিয়ে বেঁচে নিব শান্তির জায়গা, না থাকবে ভালোবাসায় আর না থাকবে হাহাকার। গাড়ি এক পাশে রেখে আদিল বিরক্তি নিয়ে চলে গেল গুপ্ত ঘরে। ভীষণ বিরক্ত লাগছিল এই অন্ধকার ঘরে আসতে। তার এখন শুধু কাজ, পাসপোর্টগুলো ওদের হাতে দিয়ে ভালোই ভালো বেরিয়ে যাওয়া।
আদিল গুপ্ত ঘরে প্রবেশ করতেই দেখে সবাই বসে বসে কথা বলছে, পাশেই এক সুন্দরী রমণী বসে, যাকে সকাল বেলা শিকদার মহল থেকে আদিল বের করে দিয়েছিল। মেয়েটিকে দেখে আদিল বেশ বিরক্ত হলো, এইখানে মেয়ে কেন? আজকে তো মেয়ের থাকার কথা নয়। আদিল দাঁত খিসে প্রশ্ন করল, এই মহিলা এইখানে কেন? যা, বের হও এখনই। আদিলের হঠাৎ রাগের কারণটা প্রিয়াস বুঝো, ইরাকে বিয়ের পর থেকে সে মেয়ে সঙ্গ বাদ দিয়েছে। শুধু লাভের অংশটা নেয়, এই গুপ্ত ঘরেও আসে না। প্রিয়াস আদিলকে ডেকে বলল, প্যারা নিস না, আমরা তো কাল চলেই যাচ্ছি, আজ না হয় একটু মাস্তি করে যায়, তুই চাইলে জয়েন করতে পারিস। থাপ্পড় মেরে তোর গাল লাল করে ফেলবো ইডিয়েট। এই মহিলা বের হো। রনি বিরক্ত হলো, তার সামনে কেন তার বউকে শুধু শুধু অপমান করা হচ্ছে, সে তো চাইনি তার বউকে এখানে আনতে। তাহলে ডেকে এনে অপমান করার কি আছে? রনি চোখ গরম করে তাকালো প্রিয়াসের দিকে। আর এদিকে প্রিয়াস রনিকে ইশারা করে বলল, চুপ করতে, সাথে সাথে রনি চুপ হয়ে গেল। আর এদিকে বৃষ্টি চলে গেল পাশের রুমে। বৃষ্টি আদিলকে বেশ কয়েকবার বাঁকা নজরে দেখেছিল। এমন সুদর্শন পুরুষকে একবার নয়, 1000 বার দেখলেও মন ভরার নয়। আদিল পাসপোর্ট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে যেতে চাইলে প্রিয়াস বাধা দিয়ে বলে, ভাই শুনো, কি ব্যাপার তোর? ভাই ডাকিস কেন? আবার কোন ঠান্ডা জেগে উঠেছে? প্রিয়াস ঠোঁট কামড়ে হাসল, কারণ প্রিয়াস সবসময় আদিলকে তুই বলেই ডাকে, হঠাৎ ভাই ডাকার কারণ তো অবশ্যই আছে। প্রিয়াস ঠোঁট কামড়ে হেসে বলল, এর জন্যই তোরে এত ভালো লাগে, মনের কথা বুঝে যাস যে শীঘ্রই। বল কি বলবি? আমাদের সাথে খেয়ে যা, আর নতুন আরেকটা ডিল আছে, এর থেকে ও বেশি টাকা দিবে। তুই হ্যাঁ বললেই আমি হ্যাঁ বলে দিব। আদিল বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল, দাঁতের দাঁত পিষে বলল, মাথা ঠিক আছে নাকি গেছে? প্রিয়াস আর কথা বাড়ালো না, বরং বুঝতে পারল আদিলের রাগ হচ্ছে, তাই ভাবলো খাওয়া শেষ করে লাল পানি সেবন করতে করতে না হয় বলবে, তখন মুড ভালো থাকবে। তাই প্রিয়াস দ্রুত খাবার সামনে নিয়ে আসলো, তারপর সবাই একসাথে নিজেদের মতন খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার 5 মিনিটের মাথায় একসাথে বসার স্থানে শুয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় ঘন্টা খানেক পর বৃষ্টি সবাইকে সুন্দর মতন বেঁধে রেখেছে, চেয়ারের সাথে শক্ত করে। হাত পা মুখ সবগুলাই বন্ধ, বরং তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রানিং।